আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। পিতার কবরে পুত্রের শ্রদ্ধা আর মোনাজাত, মাঝের সময়টা বেশ দীর্ঘ। তাই তো চোখ জল, প্রায় ১৯ বছর পর বাবার কবরের পাশে দুহাত তুলে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন পুত্র তারেক রহমান। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একান্তে পিতার কবর জিয়ারত করেন তিনি। এ সময় বিএনপি নেতারা বললেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর তা প্রস্ফুটিত হবে তারেক রহমানের হাত ধরে। হাসান মাহমুদের রিপোর্ট। তিনি কোনো আগন্তুক নন। ৫৬,০০০ বর্গমাইলের এই স্বাধীন মায়ার মাটিতে জন্ম নেয়া এক ভূমিপুত্র, যাকে বাধ্য করা হয়েছিল ১৭ বছরের নির্বাসনে। জনতার নেতা হয়ে জন্মভূমিতে ফিরেছিলেন যে তারেক রহমান, তার উপস্থিতি রাজধানীর রাজপথকে বারবার পরিণত করছে জনস্রোতে। উপচে পড়া মানুষের ঢেউ ঠেলে তারেক রহমান গেলেন পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। ততক্ষণে মানুষে মানুষের ঠাসা স্বাধীনতার ঘোষকের সমাধিস্থলের চারপাশ। জনারণ্যের সড়ক পেরিয়ে ধীর গতির গাড়ি মাজারে পৌঁছতেই দীর্ঘ হয় ঘড়ির কাঁটা। নগরীর সড়ক জুড়ে থাকা মানুষের ভালোবাসার প্রতি হাত নেড়ে সম্মান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তারেক রহমান ফুলেল শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীদের সাথে নিয়ে। প্রিয় বাবার এই চেনা সমাধিতে দীর্ঘ ব্যবধান ঘুচিয়ে এলেন তিনি। মোনাজাতের হাত তুললেন মহান রবের দরবারে, কামনা করলেন মরহুমের আত্মার মাগফিরাত। কিন্তু তবুও হয়তো এত বছরের অপেক্ষার তৃপ্তিটা মেটেনি পিতার সুবাস মাখা সমাধির পাশে। তাই নেতাকর্মীরা চলে গেলে একান্তে আবারও প্রিয় বাবার জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে করলেন মোনাজাত। আবেগে ভিজে ওঠে সন্তানের চোখ জোড়া। বিএনপি নেতারা বললেন, তারেক রহমানের হাত ধরেই প্রস্ফুটিত হবে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র আর আগামীর বাংলাদেশ। জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে, তার একটি পরিকল্পনা আছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। ছুটির দিনেও রাজধানীর রাজপথে উপচে পড়া মানুষের ঢেউ ঠেলে জিয়ার মাজারে আসলেন তারেক রহমান। দীর্ঘদিন পর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন তিনি। তারপর ছুটে গেলেন মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে। তারেক রহমানকে বহন করা গাড়ি মাজার থেকে রওনা হয় সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে গুলশান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি পর্যন্ত সড়কে ছিল লাখো মানুষের উপস্থিতি। বিজয় সরণি মোড় থেকে জিয়া উদ্যান পৌঁছতেই তারেক রহমানকে বহনকারী বাসের সময় লেগে যায় প্রায় 2 ঘন্টা। সড়কের দুপাশে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানান দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। নাজিবুর রহমানের রিপোর্ট। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসের এমন রূপ জানান দেয় কতটা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে গত 17 বছর পার করেছেন বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের স্বদেশে ফেরার দ্বিতীয় দিনেও মানুষের স্রোত ছিল বাঁধনহারা। বাসভবন থেকে শহীদ রাষ্ট্রপতির মাজার পর্যন্ত সড়কে তখন লাখো জনতার উপস্থিতি। গুলশান ছাড়িয়ে বিজয় সরণি মোড়ে মানুষের ভিড় ঠেলে ধীর লয়ে এগিয়ে চলে তারেক রহমানকে বহনকারী বাস।
পুরো সড়ক জুড়ে ক্লান্তিহীনভাবে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন আর ভালোবাসার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত পৌঁছাতে তার গাড়িবহরের সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। হিমশীতল আবহাওয়া উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা মানুষের ঢল মিলিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনত কোনো বাধা নেই। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এনটিভিকে একথা জানান। আইন অনুসারে অক্টোবরের 25 তারিখের পর ভোটার হবার বিধান রহিত হয়, কিন্তু এরপরও নতুন ভোটার হতে আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিধান অনুসারে কাউকে ভোটার করা যায় বলে জানান কমিশনার আনোয়ারুল। তিনি জানান, এর বাইরে নির্বাচন কমিশন যে কোনো সময় বিশেষ কারণে কাউকে ভোটার করতে পারেন। দীর্ঘদিন তারেক রহমানের লন্ডনে অবস্থান করতে বাধ্য হওয়ায় এবার দেশে আসার পর তার সেই পথ সুগম করে রেখেছে নির্বাচন কমিশন। অনলাইনে বা যে কোনো আঞ্চলিক নির্বাচন অফিস থেকে তিনি ভোটার হতে পারবেন। বগুড়া থেকে নির্বাচনে প্রার্থী হবেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একজন ভোটার তো অনলাইনে যে কোনো জায়গা থেকেই হইতে পারে। ইলেকশনের 25 দিন আগে আমরা ওই যে ভোটার লিস্টটা পাঠাবো বিভিন্ন রিটার্নিং অফিসারের কাছে। আইনে এই সুযোগ রাখা হয়েছে সীমিত পরিসরে, এটা যে কোনো লোক যে কোনো এসে ইমার্জেন্সির কারণে সেটা হইতে পারে। কিন্তু অনলাইন বেসড, লন্ডন থেকে হইতে পারবেন না, আমেরিকা থেকে হইতে পারবেন। আমাদের বিভিন্ন টিম বিভিন্ন সব জায়গায় একটু কাজ করতেছে 7-9টা দেশে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় সংগঠনটির কর্মী সমর্থকেরা। বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান নেয়ার হুঁশিয়ারি দেয় তারা। বিস্তারিত আবির আহমেদের রিপোর্টে। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। এতে অংশ নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা। মিছিলটি শাহবাগে পৌঁছালে সেখানে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় ক্ষোভ প্রকাশ করে তারা। আজকে নবমতম দিন আমরা ধৈর্য ধারণ করে বসে আছি, আর কোনো ধৈর্য আমরা ধারণ করতে পারবো না। এই শাহবাগের জনতা, সেই শাহবাগের কারণে ওসমান হাদীকে বাংলাদেশের জনগণ চেনে, সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে, তাদেরকে এখান থেকে উঠানো যাবে না। হাদীকে যারা ঘুমোতে দেন নাই, আজকে যাকে শাহাদাতের মর্যাদা নিয়ে এখানে যাকে দাফন করেছেন আপনারা, আপনাদেরকে দাফন করে না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। অবরোধ চলাকালে হাদী হত্যার দ্রুত বিচার দাবি করে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ভারতের আধিপত্যের বিরুদ্ধে, সেটার জন্যই মূলত হাদী ভাইকে ধারণ করে ভালোবেসে এখানে আমরা এসেছি। আমরা চাচ্ছি যে হাদী ভাইয়ের বিচারটা হোক। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে। আমরা এখানেই অবস্থান করব যত পর্যন্ত বিচার না হয়। এদিকে শাহবাগ অবরোধের কারণে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ওসমান হাদী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। জুম্মার নামাজ শেষে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী হত্যার 3 সপ্তাহ পার হলেও জড়িতদের গ্রেফতার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। শহীদ ওসমান হাদী হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। জুমার নামাজ শেষে কুমিল্লা নগরের পুলিশ লাইন্স এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে সমাবেশ করে। দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কারের সহযোগিতা
এই 3 প্রতিশ্রুতিতে যেসব রাজনৈতিক দল একমত হবে তাদের সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে ছাত্র শিবিরের নতুন সভাপতি নির্বাচিত হন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি সিবকাতুল্লাহ। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। রাজধানী চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 6,500 সদস্য অংশ নেন। ইহাই সত্য নতুন বাংলাদেশ। সকাল 8টায় শুরু হওয়া সম্মেলন উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মুনতাসির আলিফের পিতা। অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি জানিয়ে তার অসমাপ্ত বিপ্লব সমাপ্তির আহ্বান জানান তার ভাই। সম্মেলনে সভাপতির বক্তব্যে শিবির সভাপতি বলেন, ক্ষমতায় বসে যারা ভবিষ্যৎ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সে ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করেন অথবা ফ্যাসিবাদী কায়েমি স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি বলেন, ষড়যন্ত্রকারীরা বারবার দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করছে। আদর্শবাদী আন্দোলনকে যখন তাগুত শক্তি, প্রতিপক্ষ শক্তি যুক্তি দিয়ে, নৈতিকতা দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয় তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয়। ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতোভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জোটবদ্ধ হতে আগ্রহী রাজনৈতিক দলের কাছে 3টি প্রতিশ্রুতি চান। বলেন, ক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে তার দল। অনেকে সংখ্যাগণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। নাম্বার 3, সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। শিবিরের সম্মেলনে বিভিন্ন দেশের ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল 5:30টায় আগুন লাগার খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের আশপাশের কয়েকটি ইউনিট। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশনস বিভাগের উপপরিচালক মামুনুর রশিদ। জানান, 7তলার শপিং কমপ্লেক্সটির ছাদে বাড়তি 2 তলা তৈরি করে মালামাল রাখার গুদাম করা হয়েছে। এর একটি গুদামে আগুন লাগে। গুদামটিতে জায়নামাজ, টুপি, তসবিহ সহ বিভিন্ন সরঞ্জামাদি রাখা ছিল। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরুর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এখানে যে জায়নামাজ, টুপি, তসবিহ মানে ধর্মীয় যে সকল আমাদের উপকরণ দরকার সেগুলো এখানে মজুত করা ছিল, বিভিন্ন স্টোরে মজুত করা ছিল। সেগুলো এখানে আগুন লেগেছিল 8 তলায়, যেই বর্ধিত অংশটি সেই বর্ধিত অংশের 8 তলায় এখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আমাদের যে ফায়ার ফাইটাররা তারা তাদের দ্রুত দক্ষতার মাধ্যমে আগুনটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় শীতের অনুভূতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন। জানান, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে এবং মাঝামাঝি সময় 2টি তীব্র শৈত্যপ্রবাহ হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা
অব্যাহত থাকতে পারে। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বর মাসের যে কয়দিন বাকি আছে, এখানে এই কয়দিনে তীব্র শৈত্যপ্রবাহ বাংলাদেশে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে জানুয়ারি মাস সবচেয়ে শীতলতম মাস। জানুয়ারি মাসে মৃদু শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে এবং এই জানুয়ারি মাসে মাঝারি এবং তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পার্বত্য জেলায় বান্দরবানের রুমায় 3.9 মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা 7:45 দিকে স্বল্প মাত্রার এই কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.9। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বান্দরবান সদর থেকে 286 কিলোমিটার দূরে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে মানুষ আতঙ্কিত হয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি করে, তবে এতে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 243 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ। রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এ সময় ভোটের মাঠে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে আসবেন বলেও জানান তিনি। শামীম হায়দার অভিযোগ করেন, দলের প্রার্থীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং মনোনয়নপত্র জমার সময় বাধা দেওয়ার আশঙ্কাও রয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্বশীল ভূমিকা না নিলে দেশ আরেকটি ভ্রান্ত নির্বাচনের দিকে যাবে। একই সঙ্গে সবাইকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বানও জানান তিনি। বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক প্রার্থীর সমর্থকদের বাসায় পুলিশ যাচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। ধারণা করছি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমাদের অনেককে বাধা দেওয়া হতে পারে। এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় আমরা আরেকটি ভ্রান্ত নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। ভ্রান্ত নির্বাচনের ভ্রান্ত ভবিতব্য সরকার ভ্রান্তভাবেই দেশ চালাবে। দেশের রাজনৈতিক সংকটের কোনো সমাধান হবে না। সকলকে আহ্বান জানাবো একটি শান্তির পথে হাঁটতে, একটি ঐক্যমতের পথে হাঁটতে। ঝিনাইদহ 4 আসনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেয়ায় ক্ষোভ প্রকাশ করে মিছিল করেছে বিএনপির স্থানীয় মনোনয়ন প্রত্যাশী এবং তাদের সমর্থকেরা। বিকেলে দলীয় মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা শহরে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলের প্রথম সারিতে অনেকেই কাফনের কাপড় গায়ে জড়িয়ে ফিরোজের পক্ষে এবং রাশেদের বিরুদ্ধে স্লোগান দেয়। মিছিলটিতে যোগ দেন দলীয় মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য মরহুম শাহিদুজ্জামান বেল্টুর স্ত্রী মুর্শিদা খাতুন এবং তার সমর্থকেরা। এ সময় রাশেদ খানকে বহিরাগত আখ্যা দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। একই সাথে আগামী 3 দিনের মধ্যে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গত মৌসুমের 58 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে দেশের বৃহত্তম চিনি কল জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের চলতি মৌসুমের আখ মারা এবং চিনি উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। বিকেলে কারখানার সামনে দোয়া মাহফিলের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুদা নূর। 2025-26 মৌসুমের আখ মারা এবং চিনি উৎপাদনের লক্ষ্যে কেইন ক্যারিয়ারে মারাইয়ের জন্য এই মৌসুমের প্রথম আখ নিক্ষেপ করেন তিনি। এ সময় অতিরিক্ত সচিব এম.এ. কামাল বিল্লাহ, জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক জানান, এই মৌসুমে মোট 38 কর্মদিবসে 55,000 মেট্রিক টন আখ মারাই করে 3,025 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvdd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।